বিষয়টি আমরা আলাপ করছিলাম, এই যে ষড়যন্ত্রর কথা বলা হচ্ছে, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্য শুনুন। না, ষড়যন্ত্র থিওরি হচ্ছে এখন বিশ্বের সবচেয়ে পপুলার থিওরি। মানে আপনি যে কোনো কিছুর মধ্যে ষড়যন্ত্র খুঁজে পেতে পারেন এবং ষড়যন্ত্র থিওরি বললে খুব পপুলারলি খেয়ে ফেলে মানুষ আর কি। আপনাদের ভাষায় যে ভাইরাল হয়ে যায়, খেয়ে ফেলে। তো ষড়যন্ত্র থিওরি বললে কি বিষয়টা হালকা হয়ে যায়? না, হালকা হয় না। ষড়যন্ত্র থিওরি একটা আছে, সব নিয়ে সব কিছুর পিছনে আপনি একটা ষড়যন্ত্র খুঁজতে পারেন। তো যাই, তো পুরোটাই বললো যে কেন আমি বিশ্বাস করতে যাচ্ছি, মানে ধারাবাহিকভাবে। দেখেন, বাংলাদেশে যেমন আমরা ভারত কার্ড ব্যবহার করি রাজনীতিতে, ভারত বিরোধিতার একটা কার্ড সবসময় আমরা ব্যবহার করি, আর ভারতে ওরা হলো হিন্দু কার্ড ব্যবহার করে, যে যারা ক্ষমতায় আছে। তো এই যে আমাদের এই কার্ডের খেলাটা, পাশা খেলা বা কার্ড খেলা যেটা আছে, সেখান থেকে বেরিয়ে উন্মুক্ত মন নিয়ে আসলে আলাপ আলোচনা করতে হবে। হি ইজ রাইট যে ভারত আমাদেরকে অ্যাটলিস্ট ইনফর্ম করতে পারতো, ইনফর্ম করা উচিত। এটা ইন্টারন্যাশনাল যে মানে রেগুলেশনস আছে, এটাতে এই ইনফরমেশন করাটা জরুরি। তার আগে বুঝতে হবে যে আমাদের একটা সরকার ছিল, সেই সরকারের সাথে ভারতের এত সম্পর্ক, যেটাকে জাহিদ বললেন যে একেবারে দাসের মতো সম্পর্ক। সেই সম্পর্কের কারণে আপনি আমাদের যে পানি সম্পদ নিয়ে যারা কাজ করে বা আমাদের বন্যা নিয়ে যারা কাজ করে, তারা এবং আমাদের ভারতে যারা এইসব নিয়ে কাজ করে, তাদের মধ্যে যোগাযোগটা কোথায় আছে? মানে যোগাযোগ যদি ঠিকমতো না থাকে, তাহলে তো আপনি কোনো তথ্য আদান প্রদান হবে না, আদান প্রদানের কোনো সুযোগ নেই। এবং আদান প্রদানের কোনো সুযোগও তো আমরা রাখি নেই। এই যে একটা সম্পর্ক হয় না, যে আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো এবং আমাদের যে পাওনা আছে সেটা নিয়ে আলোচনা হবে, আমরা ভালোভাবে নেগোশিয়েট করব এবং একেবারে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক, আমাদের কোনো নতজন পররাষ্ট্রনীতি থাকবে না। তো এটার তো অনেক এরিয়া আছে যেখানে কাজ করতে হবে, যেরকম সীমান্তে কাজ করতে হবে, পানি সম্পদ নিয়ে কাজ করতে হবে, ব্যবসা বাণিজ্য নিয়ে কাজ করতে হবে। কিন্তু কোথাও আমরা এটার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা আমাদের নেগোসিয়েশন অ্যাডভান্টেজটা আমরা রাখি নেই, এবং যোগাযোগটা খুব ক্ষীণ। এই কারণে যেটা আশা করা যায়, হ্যাঁ, এরকম একটা ওদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে বলতে পারতো যে ইয়েস, আমাদের এখানে বন্যা হচ্ছে বা আমরা বাঁধটাকে রক্ষা করতে পারবো না, আমাদের পানি ছাড়তে হবে। তো এই যে কমিউনিকেশনগুলো হয়, পৃথিবীর অনেক ইন্টারন্যাশনাল কমিউনিকেশন হয় এবং এটার একটা ফর্মাল সিস্টেম আছে। আমার মনে হয় ভারতের সাথে আমাদের এরকম কোনো ফর্মাল সিস্টেম নাই। সেইখানে নাই, মানে বিগত সরকারের সময় আমরা শুনেছি যে অন্য যে কোনো সময়ের চেয়ে ভারতের সাথে সম্পর্ক অন্য উচ্চতায়, অনন্য উচ্চতায়। না, ওই বিগত সরকার কি একেবারে ক্ষীণ না, বিগত সরকার কি অন্য মাত্রায় কি নিয়ে গেছে ওটা নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। ওটা নিয়ে অন্য ধরনের আলোচনা করতে হবে। তাহলে এই অন্য অন্য উচ্চতা, অন্য মাত্রায়, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, আরও এই নানান কথাবার্তা আছে, পলিটিক্যাল রিটোরিক্স, এগুলো যখন বলে এবং মন্ত্রীরা কেন এইসব বলে, এটা আমার বুঝতে খুব কষ্ট হয়। মানে অনেক মন্ত্রী, অনেক রাজনীতিবিদ এমন এমন কথাবার্তা বলেন যে তখন মনে হয় যে আমাদের রাজনৈতিক কালচারটা কি ছিল, কি আছে। তো সেই জন্য আমার মনে হয় যে ইয়েস, এটাও সত্য যে ভারতের কয়েকটি মিডিয়া, বিশেষ করে রিপাবলিকান টিভি এবং ভারতের কয়েকটি সংবাদপত্র নানান ধরনের গুজব সৃষ্টি করেছে এবং অনেক সংবাদ, কিন্তু ভারতের আদার মিডিয়াস সেখানে কিন্তু এটা চেঞ্জ আছে। তো আমরা যখন কথা বলবো তখন তো দুইটাই বলতে হবে। ওই যে আপনি যেমন বললেন যে গোবিন্দ, যে একজন হিন্দু সম্প্রদায়ের নেতা, তিনি কিন্তু আলাদা কথা বলছেন, আরেকজন অন্য কথা বলছেন। তো এইটা হলো কি, বয়ান তৈরি করা হলো বাঙালি জাতির একটা অভ্যাস, বা ভারতের এই উপমহাদেশের অভ্যাস। আমরা আমাদের নিজস্ব বয়ান তৈরি করব, নিজের বয়ান, আমার যা ভালো লাগে, আমি যেটা পছন্দ করি, আমি যেভাবে দেখতে চাই, সেরকম একটা বয়ান তৈরি করব। তো এই বয়ান তৈরি করা থেকে আসলে বেরিয়ে আসতে হবে। কেননা এখনকার যে সরকার, 54 বছরের কথা যদি বলি, 54 বছরে এমন কোনো সরকার আসে নেই যে সরকার তার দলীয় চিন্তা চেতনা বা বয়ান তৈরির চিন্তা চেতনা থেকে বের হয়ে গেছিলো। এখন যে ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান হয়েছে, বিভিন্ন সময় ক্যাটাগরি গভর্নমেন্ট যেগুলো এসেছিল, ওগুলো তো সংবিধানে ছিল 90 দিনের জন্য আসছে বা আরও একটু বেশি দিনের জন্য আসছে। তাদের একটা লিমিটেড ছিল যে তারা আসবেন, তারা একটা নির্বাচন করবেন, কিছু চেঞ্জ, যে কসমেটিক চেঞ্জ, ডিসি এখানে আছে, কিছু উইথড্র করো, কিছু ইউনো চেঞ্জ করো, এখান থেকে ওখানে পুলিশে কিছু চেঞ্জ করো, বাট একটা মেসেজ পাঠানো যে ভাই ইলেকশনটা ঠিকমতো করতে হবে। তো ওটা সম্ভব ছিল। বাট এখনকার সরকার তো ওই তত্ত্বাবধায়ক সরকার না, এবং এখনকার সরকার কিন্তু সংবিধানের কোনো অনুচ্ছেদ দিয়ে গঠিত হয়নি, এটা ক্লিয়ার কাট। তাহলে এখনকার সংবিধানের আইনগত ভিত্তি কি? এই সরকারের আইনগত ভিত্তি ছাত্র গণ অভ্যুত্থান, মানে ভোটের মাধ্যমেও সরকার হয়, মানুষের আকাঙ্ক্ষারও একটা সরকার হয়। এটা হলো জনমানুষের আকাঙ্ক্ষার সরকার, আকাঙ্ক্ষার প্রতিফলন। এখানে আমাদের রাষ্ট্রপতি একটা ভালো কাজ করছেন যে আর্টিকেল 106 এর আন্ডারে তিনি একটা
206 তো 106 ওটার আন্ডারে উনি একটা রেফারেন্স করেছিলেন এবং সুপ্রিম কোর্ট এই রেফারেন্সে বলেছে যে এই সরকার শপথ নিতে পারে। তো ওখানে আমাদের একটা লিগ্যাল ব্যাকিং আছে। তো ওই লিগ্যাল ব্যাকিংয়ের চেয়ে সবচেয়ে বড় কথা এই সরকারের জনসমর্থন আছে। তো এই সরকার এই সব বিষয় নিয়ে পরিষ্কার আলাপ আলোচনা করবে। ভারতের সাথে আমার সম্পর্ক, ইনুস সাহেব যেটা বলেছিলেন আসার আগে, যে আমাদের এখানে যদি কোনো ধরনের অসুবিধার সৃষ্টি হয়, মানে আমি যদি সরল বাংলায় বলি সবার বোঝার জন্য, তাহলে তোমার 7 সিস্টারও অসুবিধার সৃষ্টি হতে পারে। এই অঞ্চলেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। দ্যাট ইজ এ গুড স্টেটমেন্ট, বোল্ড স্টেটমেন্ট। বাট তখন ইনুস সাহেব শপথ নেন নাই, এখন কিন্তু শপথ নিয়েছেন। হ্যাঁ, শপথ নেওয়ার পরে আপনি অনেক কথা বলতে পারবেন না। যেমন আমি হঠাৎ করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, এখন উনি নাই, বলেছিলেন আমরা পিঠ দেখাবো না। মানে এইসব কথা, মানে এই জন্য আমাদের বলতে হবে যে আমাদের অনেক কথার মধ্যে একটা ডিপ্লোম্যাটিক সম্পর্কের ব্যাপার আছে। আমরা কি বলবো, কিভাবে আচরণটা করব, তারা অনেক কথা বলতে পারে, বাট আমরা তো একটা রাষ্ট্র, এবং আমরা যদি আমাদের চিন্তা করি যে আমরা একটা রাষ্ট্র এবং আমাদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হবে এবং আমাদেরকে আমাদের কথাগুলো বলতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কথাবার্তাগুলো ওইভাবে বলতে হবে যাতে করে রাষ্ট্রের সাথে রাষ্ট্র, জনগণের সাথে জনগণের সম্পর্কটা নষ্ট হয় না। ওখানে ধরেন মোদি সাহেবের কথা যদি বলেন যে হ্যাঁ ওনার খুবই, বা অমিত শাহ ওনারা অনেক কথা বলেন, আবার দিদি তো অন্য ধরনের কথা বলেন। মানে মমতা যখন এখানে আন্দোলন হচ্ছিল তখন তুমি বলছেন যে যদি এরকম অবস্থা হয় আমার বর্ডার আমি খুলে দেবো, তাই না? খুবই সেনসিটিভ কথা বলছে। তো ভারতেও কিন্তু অনেক ধরনের রাজনীতি আছে এবং অনেক কথা বলে, এবং ভারতে কিন্তু মানে তারা ক্ষমতা নাই, কিন্তু প্রোগ্রেসিভ রাজনীতি কিন্তু অনেক শক্তিশালী, এবং লাস্ট ইলেকশনের মধ্যে দিয়ে ভারতে প্রোগ্রেসিভ রাজনীতি কিন্তু একটা শক্তি অর্জন করেছে। সো আমাদেরকে ওই সব বিষয় বিবেচনা করেই সম্পর্কটা চিন্তা করতে হবে। সেই জন্য আমি খুব ষড়যন্ত্র এটাতে আমি যাই না কেন, যে আপনি যেটা দিচ্ছেন যে অপশক্তির ষড়যন্ত্র, আসলে অপশক্তির ষড়যন্ত্র থাকবেই। যদি আমি নাও বলি তারপরে অপশক্তি থাকবে, ষড়যন্ত্র থাকবে, আমাদেরকে এগুলো ওভারকাম করতে হবে। সো আমরা বের করবো যে কোথায় কোথায় ষড়যন্ত্র আছে, বের করে আমরা ওভারকাম করব।